দেখুন দেখুন এইরকম যে দিল্লির ঘটনাটা ঘটেছে সেটা তো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, এবং এই জিনিস আমরা যেটা সংবাদ মাধ্যমের থ্রুতে আমরা শুনতে পাচ্ছি যে তাদের একটা বড়সড় একটা বিরাট বড় পরিকল্পনা তাদের ছিল, এবং সেটা অনেক আগে ধরা পড়ে যায়, এবং তারপরে সেটা মানে যেটা বিস্ফোরণটা সেদিনকে হয়েছিল, সন্ত্রাসবাদীরা যে বিস্ফোরণ করেছিল সেটা মানে যেটা শুনতে পাচ্ছি যে আগে ভাগে তারা সেটাকে মানে সেই জায়গাটাকে উড়িয়ে দেয় এবং এটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়, এবং তড়িঘড়ি পুলিশরা সেটা কাজ করেছে। আমার মনে হয় এই বিষয়টা পুরোপুরিভাবে স্বরাষ্ট্রমন্ত্রক দেখছে এবং স্বরাষ্ট্রমন্ত্রকই এর উত্তর দিতে পারবেন। কলকাতায় কালভোরে আগুন, এজরা স্ট্রিটে জ্বলে পুড়ে ছাই বেশ কিছু দোকান, 20টি ইঞ্জিনের চেষ্টায় ঘন্টার পর ঘন্টা চেষ্টা করে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রশ্ন যেখানে উঠছে, কংগ্রেস কাউন্সিলর দীর্ঘদিনের কাউন্সিলর সন্তোষ পাঠক তিনি বলছেন 22 বছরে তিনি কাউন্সিলর হিসেবে এই অংশের বিভিন্ন বাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় তিনি চিঠি দিয়েছেন, কখনো পুলিশকে দিয়েছেন, কখনো দমকলকে দিয়েছেন, কখনো সরকারকে দিয়েছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনটাই কাউন্সিলরের অভিযোগ। এবং প্রতিবারের মধ্যে দেখা যাচ্ছে যে দমকল গেল, দমকল গিয়ে সেখানে কাজ করছে, কিন্তু আগে থেকে নজরদারির একটা প্রশ্ন উঠে যাচ্ছে। দমকলের গাড়ি ঢোকার কোনো প্যাসেজ নেই বা কাজ করার জায়গা নেই, কিন্তু নজরদারির পুরোপুরি এই দায় আজকে এই সরকারের। আজকে কর্পোরেশন বলুন, আজকে মিউনিসিপ্যালিটি বলুন, আজকে এই পুরোপুরিভাবে যিনি এখানের কলকাতার মহানগরের মেয়র রয়েছে তার পুরোপুরিভাবে দায় দায়িত্ব আছে। আমরাও দেখেছি কিছুদিন আগে সিলিন্ডার ফেটে বড়বাজারের কোথায় ব্লাস্ট হয়েছিল, এবং তারপর থেকে তাদের মতিগতি ফিরে তারা বললো টেরেসের মধ্যে কিছু করা যাবে না। তার আগে কেন মতিগতি ফেরে না? এত বড় একটা দুর্ঘটনা ঘটার পর কেন সবাই টনক নড়ে? এবং তার জন্য পুরোপুরিভাবে এই সরকার দায়ী এবং এই পুলিশ প্রশাসন দায়ী, কারণ তারা পুরোপুরিভাবে মানে টাকা বিভিন্নভাবে কাটমানি খেয়ে তারা এই জিনিসগুলোকে চালিয়ে যায়। তারা কখনো মানুষের ভালো হোক, মানুষ বিপদ থেকে রক্ষা পাক, সেইটা কখনো তারা চায় না। সেই জন্য বছরের পর বছর ধরে এই সিস্টেম তাদের চলে আসছে। দুটো বিষয় রয়েছে এখানে। নীতিশ কুমার 10,000 টাকা করে দিয়েছেন, তার মানে এই নয় যে তাদের ওপরে উত্তম মধ্যম তাদের মহিলাদের ওপর এইভাবে অত্যাচার চলছে। বাংলাতে এক হাতে যেমন টাকা দেওয়া হয়, অন্য হাতে মহিলাদের ওপর উত্তম মধ্যম অত্যাচার করা হয়। একের পর এক আরজিকরের ঘটনা মানে সারা দেশ বলুন, দেশের বাইরে যারা আমরা বাঙালিরা রয়েছে তাদেরকে নাড়িয়ে দিয়েছে। আজকে দুর্গাপুরের ঘটনা বলুন, আজকে কসবার ঘটনা বলুন, আজকে কাকদ্বীপের ঘটনা বলুন, একের পর এক লাস্ট 15 বছর ধরে সেগুলো হচ্ছে। নীতিশ কুমার আজকে আমাদের বিহারে আজকে মহিলারা আগে এগোচ্ছে এবং সেখানে তাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু এখানে তো একদিকে যেমন মহিলাদেরকে গলা টিপে ধরা হচ্ছে, শ্বাস বন্ধ করে দেওয়া হচ্ছে, দর্শন করে মেরে ফেলা হচ্ছে, সেটাও তো দেখতে হবে না? এটাই তো হচ্ছে বিহারের আর বাংলার তফাৎ। দেখুন, আমরা সবসময় বলি মহিলাদের স্বনির্ভর হওয়া প্রয়োজন আছে, প্রত্যেকটা সময় বলি মহিলারা একজন মহিলা হয় বলি মহিলাদের নিজের পায়ে দাঁড়ানো উচিত, কিন্তু মহিলাদের উপর যদি আজকে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের উপর অত্যাচার হয় এবং সেই অত্যাচারের যদি বিচার না হয়, তার জন্য তো একটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়েই যায়। সুখেন্দু শেখর রায় তৃণমূলের সাংসদ, তিনি বলছেন যে প্রধানমন্ত্রী বলেছেন গঙ্গা বিহার হয়ে বাংলায় যায়, ঠিকই, তবে ফারাক্কা ব্যারেজ দিয়ে গঙ্গার বেশিরভাগ জল কেন্দ্র বাংলাদেশে পাঠায় জিহাদিদের কল্যাণে, বাকি গঙ্গার প্রবাহ ভাগীরথী ফিডার ক্যানেলের মাধ্যমে নিয়ন্ত্রিত করে পশ্চিমবঙ্গে পাঠায়। ওই ক্যানেলের জলেই বিজেপি এবারও ডুববে। দেখুন, মানে কালকে প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটাই আস্তে আস্তে সত্যি হতে চলেছে। গঙ্গোত্রী থেকে শুরু হয়েছে উত্তরাখণ্ডের পর উত্তরপ্রদেশের পর বিহার, এবং আপনারা জানেন উত্তরাখণ্ডে দ্বিতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, এবং উত্তরপ্রদেশের পর বিহার থেকে আজকে সেই বাংলায় এই আমাদের বিজয়ের এই আমাদের গঙ্গার সেই বিজয়ের জল আস্তে আস্তে প্রবাহিত হচ্ছে, এবং বিহারের পর সেটা বাংলাতেই ঢুকছে, এবং বাংলাতেও আমাদের পরের বার আমরা আশাবাদী, এবং আমরা পরের বার নিশ্চয়ই জানি যে আমাদের বাংলাতেও কিন্তু এই এত তৃণমূলের অ্যান্টি ইনকামপেন্সি 15 বছরের তৈরি হয়েছে, মানুষ এত বীতশ্রদ্ধ হয়ে গেছে, মানুষ রাস্তায় নেমে গেছে, মানুষ বিকল্প খুঁজছে, এবং ভারতীয় জনতা পার্টি ছাড়া মানুষের কাছে কোনো বিকল্প নেই। এবং আমরা সবাই বিহারের এই বিজয়ের উৎসবের পর আমরা সবাই অপেক্ষা করে আছি সেই
দিনক্ষণের জন্য, যেদিন বাংলাতে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসবে। ব্যাপারটি বারাসাতে একটা ঘটনা সামনে আসছে, এসআইআর প্রক্রিয়া চলছে এবং সেখানে এসআইআর করার জন্য বাড়ি বাড়ি যাচ্ছে, ওটিপি চাইছে, ওটিপি দিতে হচ্ছে। বারাসাতের লোকজন তারা অভিযোগ করছেন যে এর মাধ্যমে তথ্য চুরি করা হচ্ছে পক্ষান্তরে, এবং ইতিমধ্যে তারা পুলিশকে জানিয়েছে, অভিযোগ দিয়েছে, পুলিশের ইতিমধ্যে আটক করেছে তারা। দেখুন, যেটা মানে নির্বাচন কমিশন বাদে অন্য কেউ করছে এটা। হ্যাঁ, নির্বাচন কমিশন বাদে তারা এরকম দিল্লি থেকে আসছে। অনেক অনেক প্রতারক তারা থাকতে পারে এখানে। নির্বাচন কমিশন অন্তত সেই জিনিসটা করবে না। যারা এখানে এই রাজ্য সরকারকেই বলবো, রাজ্য সরকার পুরোপুরিভাবে গুলিয়ে দিচ্ছে, রাজ্য সরকার পুরোপুরিভাবে সহযোগিতা করছে না এবং সেই জন্য এই ধরনের কাণ্ডগুলো ঘটছে। এর দায় পুরোপুরিভাবে পুলিশকে নিতে হবে। কে কোথায় নির্বাচন কমিশনের বিএলওরা ছাড়া অন্যরা কে কোথায় গিয়ে বাড়িতে গিয়ে ওটিপি চাইছে, তার সাবধানতা এই আমাদের রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভকে নিতে হবে এবং পুলিশ মন্ত্রীকে তার দায় নিতে হবে। এসআইআর এর পর প্রথম বিহারে নির্বাচন হলো এবং যেখানে ধুয়ে মুছে বিরোধীরা সাফ এনডিএ জোটের এই ফলাফল। বাংলায় আপনারা কি এসআইআর কে সামনে রেখে কোনোভাবে বাজিমাত করতে পারবেন? মানে আপনারা লাভবান হবেন এসআইআর এর পর? দেখুন, বাংলায় যে ফেক ভোটার্সরা রয়েছে, আজকে 34 লক্ষ কাছাকাছি ডেড ভোটার্স, মানে তারা বাদ গেছে। তাহলে ভেবে দেখুন, এই ভোটগুলো কারা দিত? এই ভোটগুলো তো কেউ দিত, এই ভোটগুলো তো কেউ ছাপ্পা মারতে আসতো, সেই লোকগুলোর অস্তিত্বই নেই। শিফটেড ভোটার্স যারা রয়েছে, তারা এক এক জায়গায় 2বার 3বার করে সেই জায়গায় নাম আছে, সেগুলোও ছেঁকে বার করা হচ্ছে। সুতরাং আমাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির সঙ্গে তৃণমূলের ভোটের পার্থক্য 43, 42, 43 লক্ষের কাছাকাছি। এবং আমরা জানি যে মানুষ ভারতীয় জনতা পার্টিকে চাইছে, কিন্তু কোনো কোনো জায়গায় যখন আমরা কাউন্টিংয়ে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে অতিরিক্ত ভোট সেগুলো চলে আসছে এবং সেখান থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে তৃণমূল এবার ভয় পেয়ে গেছে।